90টি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। এরই মধ্যে 151 আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অর্থাৎ আমাদের হাতে আসা সেই ফলাফলের এখন পর্যন্ত 194টি যে ফলাফল এসেছে 300 আসনের মধ্যে, তার মধ্যে 151 আসন জোট পেয়েছে, বিএনপি জোট পেয়েছে 151 আসন, এবং সেই সাথে জামায়াত জোট পেয়েছে 40টি আসন, এবং অন্যান্য 3টি আসন পেয়েছে অন্যান্য দল বা স্বতন্ত্র দল, অন্যান্য যারা আছেন তারা পেয়েছেন 3টি আসন। এই ছিল পরিস্থিতি। মধ্যরাতের এই তথ্য আসতে শুরু করেছে আমাদের কাছে। ভোট গ্রহণ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে, এরপর গণনা শুরু হয়। তারপর থেকে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত বেশ কিছু আসনের ফলাফল পূর্ণাঙ্গ আমরা পাইনি। ঢাকা 8 আসনের পূর্ণাঙ্গ ফলাফল আমরা পাইনি এখন পর্যন্ত। ঢাকা 15 আসনের ফলাফল নিয়ে কিছুটা সংশয় ধোঁয়াশা রয়েছে দর্শক এখন পর্যন্ত। এছাড়া ম্যাক্সিমাম আসন অর্থাৎ 194টি যে আসন, সেটা ফলাফল চলে এসেছে এখন পর্যন্ত। আরো 106টি আসনের ফলাফল কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে। পূর্ণাঙ্গ যে ফলাফল, বেসরকারি যে ফলাফল, সেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সেখানকার সমীকরণগুলো আসতে শুরু করেছে, কোন আসনগুলোতে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছে বা কোন আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় খবরটা হচ্ছে, ব্রেকিং নিউজটা হচ্ছে, সরকার গঠন করতে অর্থাৎ 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে আসন প্রয়োজন অর্থাৎ 151 যে ম্যাজিক ফিগার সরকার গঠনের জন্য, সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিএনপি। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলানোর কারণে তাদের সরকার গঠনের আর কোনো বাধা রইল না এখন পর্যন্ত বেসরকারি ফলাফল উপর নির্ভর করে, যেটা বলা যাচ্ছে। এরপরে সরকারিভাবে আনুষ্ঠানিক ফল আসবে, চলবে, তারপরেই চূড়ান্ত হবে সরকার গঠনের বিষয়টি। এখন পর্যন্ত যেহেতু 151 আসন প্রয়োজন সরকার গঠন করতে, সেই ম্যাজিক ফিগার বিএনপি ছুঁয়ে ফেলেছে। বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, যেহেতু তারেক রহমান 2টি আসনে নির্বাচন করছিলেন এবং 2টি আসন থেকে জয়ী হয়েছেন, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, তাহলে অলিখিতভাবে এখন বলা যায় যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই কথাও কিন্তু অনেকে বলছেন। আগামী স্ট্যাটাস দিচ্ছেন বিএনপি নেতাকর্মী যারা আছেন, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছেন যে তারেক রহমানই হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী। যেহেতু বিএনপি সরকার গঠনের পথে রয়েছে, এখন পর্যন্ত বলা হচ্ছে বেসরকারি যে ফলাফল রয়েছে সেই ফলাফলের উপর ভিত্তি করে এই কথা বলা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এরকম করেই। এখন পর্যন্ত আমরা ব্রেকিং নিউজ দেখতে পেয়েছি, বা আমরা নিজেদের কাছে যতটুকু তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী আমরা জানানোর চেষ্টা করছিলাম। যে কোন আসনে আরেকটা তথ্য দিয়ে রাখি, পঞ্চগড় এক আসন, সার্জিস আলম, তিনি কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন, তিনি হেরেছেন। আমরা একটু সেই খবরটা দেখে আসতে চাই, কত ভোট তিনি পেয়েছেন এবং কত ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। এ নিয়ে একটি যুগান্তরের একটি অনলাইনে একটি রিপোর্ট রয়েছে, নওশাদের কাছে হারলেন সার্জিস, সেই শিরোনামে আমরা একটু পড়তে চাই নিউজটি। সেখানে উল্লেখ করা আছে, নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান হলো, রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে। নির্বাচনের সবশেষ খবরে সেখানে বলা হয়, পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে 1,74,430 ভোট পেয়েছেন। অর্থাৎ 1,74,430 ভোট পেয়েছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছে তিনি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সার্জিস আলম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি 11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম শাপলাকলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,66,126 ভোট। 155 কেন্দ্রের এই আসনে বিজয়ী পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান 8,304। অর্থাৎ সার্জিস আলমের সঙ্গে যে ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছে তার জয় পরাজয়ের ব্যবধান মাত্র 8,304। আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি, পূর্ণাঙ্গ ফলাফল ঢাকা 8 আসন নিয়ে এখন পর্যন্ত আমরা পাইনি, যেটা নানান ধরনের কথা বলা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলা হচ্ছে শেষ পর্যন্ত লড়ে যাওয়া হবে, এবং এনসিপির যেসব কর্মীরা আছেন তারা স্ট্যাটাস দিচ্ছেন, চলছেন। এই বিষয়গুলো
প্রকাশ্যে আসছে, সামনে আসছে যে ঢাকা ৮ আসন নিয়ে কি চলছে। আরেকটা বিষয় বলে রাখি, যেটা জামাতের একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন খুলনা ১ আসনে, জামাতের একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন, তিনি হেরে গিয়েছেন। এ নিয়েও একটি যুগান্তরের একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটা পড়তে চাই, জানতে চাই। খুলনা ১ অর্থাৎ দাকব বটিয়াঘাটা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী আমির এজাজ খান। তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামাতের কৃষ্ণ নন্দীর চেয়ে ৫০,৪৩৪ বেশি ভোট পেয়েছেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে আমির এজাজ খান পেয়েছেন ১,২০,০৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯,৬৫৮ ভোট। অর্থাৎ জামাতের থেকে যে একজন হিন্দু, অর্থাৎ হিন্দু ধর্মের একজনকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি পরাজিত হয়েছেন। দর্শক, ইসি নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা পূরণ করা গেছে। এখন পর্যন্ত এই ভোটকে কেন্দ্র করে টুকটাক সহিংসতার খবর এবং অনিয়মের খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো সংঘাত, সহিংসতা, হানাহানির কোনো তথ্য পাওয়া যায়নি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা গণমাধ্যম কর্মীরা সারাদিন কাজ করছিলাম, মাঠে ছিলাম, দেখেছি, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানকার সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেছি, সেখানে কি পরিস্থিতি হয় সেটা জানার চেষ্টা করেছি। সেই সাথে ঢাকার যে ৮ আসন হেভিওয়েট যে প্রার্থী রয়েছেন দুজন, মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের সেই ভোট কেন্দ্রগুলো দেখার চেষ্টা করেছি এবং সারাদিন মাঠে ছিলাম, সেখানে দেখার চেষ্টা করেছি কোনো অনিয়ম বিশৃঙ্খলা হয় কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও বলেছেন যে শাহজাদপুর এলাকা ছাড়া অন্যান্য এলাকায় তিনি শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন এবং ভোটের পরিবেশ দেখেছেন। এরপর থেকে ঢাকা ৮ আসনের যে উত্তাপটা ছিল শুরু থেকেই, সেই উত্তাপটা এখন পর্যন্ত রয়ে গিয়েছে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল আমরা হাতে পাইনি যে বেসরকারিভাবে কে বিজয়ী হয়েছেন বা কে পরাজিত হয়েছেন। এখন পর্যন্ত সেখান থেকে চূড়ান্ত ফলাফল আসতে দেরি হচ্ছে, যেন এখন পর্যন্ত বেসরকারিভাবে কে বিজয়ী হয়েছে সেই তথ্য এখনো আমরা জানতে পারিনি। অর্থাৎ ঢাকা ৮ আসনের যে নির্বাচন ঘিরে উত্তাপ ছিল, সেই উত্তাপ ভোট গ্রহণ শেষের এখন থেকে প্রায় দীর্ঘ সময় আগে, অর্থাৎ ভোর 4:30টায়, অর্থাৎ বিকেল 4:30টার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রায় 12 ঘন্টা, 10 ঘন্টা হতে চলল। এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ যে ফলাফল ঢাকা ৮ আসনের সেটা আসেনি এখন পর্যন্ত। দর্শক, নতুন মুখ এবারের নির্বাচনে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠন হতে যাচ্ছে, সেই সরকার বা নির্বাচিত সরকার, সেই সরকারে বেশ কিছু নতুন মুখ দেখতে পাওয়া যাবে। সেই সাথে আমরা যদি বলে রাখি, হাসনাত আব্দুল্লাহ জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়ক, তিনি কুমিল্লা ৪ আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন। তারপরে রয়েছেন আক্তার রয়েছেন, তিনি বিপুল ভোটে জয় পেয়েছেন। এছাড়াও ভিপি নূর রয়েছে, অর্থাৎ সাবেক ভিপি গণ অধিকার পরিষদের যে পটুয়াখালী ৩ আসন থেকে লড়ছেন, তিনিও জয় পেয়েছেন। সবাই তরুণ, সবাই নতুন। এরা যারা এর আগে কখনোই সংসদ নির্বাচনে অংশ নেননি বা সংসদ নির্বাচনে যাননি, তারা এবার সংসদে যাবেন, সেই জন্য নির্বাচন করেছেন এবং বেশ কয়েকজন জয়ী হয়ে এসেছেন। এর মধ্যে সার্জিস আলম রয়েছে, যিনি পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থীর কাছে। এছাড়া তাসনিম যারা ছিলেন, তিনিও পরাজিত হয়েছেন, তিনিও জয়লাভ করতে পারেননি। এমন অনেক তথ্যই আমাদের কাছে এসেছে এখন পর্যন্ত। বেসরকারি যে ফলাফল রয়েছে, সেই বেসরকারি ফলাফলের তথ্যটা আরেকটু জানিয়ে দিতে চাই, যেখানে টোটাল 194টি, অর্থাৎ 300 আসনের মধ্যে 194 আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। সেখানে 151 আসন পেয়ে বিএনপির যে জোট রয়েছে, সেই জোট 151 আসন পেয়েছে এবং জামাতের যে জোট রয়েছে, 11 দলীয় জোট, তারা এখন পর্যন্ত 40টি
আসন পেয়েছে এবং অন্যান্য প্রার্থীরা পেয়েছে 3টি আসন। এই ছিল সার্বিক পরিস্থিতির বিষয়। এই যে ম্যাজিক ফিগার 151 যেহেতু ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ সরকার গঠন করতে হলে 151 ম্যাজিক ফিগার প্রয়োজন কোনো দলের পক্ষে, কোনো জোটের পক্ষে। সেই ম্যাজিক ফিগার কিন্তু বিএনপির যে জোট রয়েছে সেই জোট স্পর্শ করে ফেলেছে। তবে বিপত্তি বাধবে এখন পর্যন্ত যদি এই অবস্থানেই থাকে বিএনপি এবং বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো যদি অন্য দল পেয়ে যায়, তারপরে আসবে জোট নিয়ে টানাটানি। অর্থাৎ বিএনপি জোটের মধ্যে যারা রয়েছেন তারা যদি ছুটে যান, অন্য কোনো দলে যান, তখন কিন্তু বিএনপির সরকার গঠন করতে একটু বেগ পেতে হবে, সেই বিষয়টা রয়েছে। অর্থাৎ সে বিষয় সমীকরণ যেহেতু অনেক দূরের বিষয়, কারণ এখন পর্যন্ত এখনো আরো 106টি আসনের ভোট পূর্ণাঙ্গভাবে আসা বাকি রয়েছে। তখন বোঝা যাবে, পূর্ণাঙ্গভাবে আসলে বোঝা যাবে যে এই নির্বাচনে বিএনপিকে আসলে কত মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছে এবং জামাত জোটকে কত শতাংশ মানুষ বা কত মানুষ সেটা ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাচ্ছে। এই ছিল দর্শক এখনকার মতো সার্বিক পরিস্থিতি। অর্থাৎ বিএনপি যে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে, এতে তাদের সরকার গঠনের পথটা অনেকটাই সুগম হয়ে গিয়েছে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারেক রহমানই হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী, সেটা অনেকটাই নিশ্চিত। দর্শক, এই ছিল এখনকার মতো পরিস্থিতি। আমাদের কাছে আরো আপডেট আসলে আমরা সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ঢাকা 8 আসন নিয়ে কোনো আপডেট থাকলে আমরা সেই আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জেগে আছেন, আমরা জেগে আছি, আমরা সার্বক্ষণিক জানানোর চেষ্টা করছি যে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল কি আসে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, যুগান্তরের সাথে থাকুন।